জনাব দীপ একটি ব্যাংক হতে 10% সুদের হারে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করতে চায়। যদি ঋণের মেয়াদকাল কত বছর বলা আছে এটা দেখে আমি বুঝতেছি না। 5 বছর মনে হয় না? 5 বছর স্যার, 5 5 বছর। বছর। হ্যাঁ, জি স্যার, 5 বছর। তাহলে ঋণ পরিশোধ তালিকা তৈরি করো। ঋণ পরিশোধ তালিকা তৈরি করতে বলছে। এখানে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বের করতে বলছে। এই ঋণ পরিশোধ তালিকাকে বলা হয় লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, ইংলিশে বলে। বুঝতে পারছো? তো জি স্যার। আমাদের প্রথম কাজ হলো এর মান বের করে নিতে হবে। এই ধরনের অঙ্কে প্রথম কাজ হলো এর মান বের করে নেওয়া। এই 1 লাখ টাকা যে ঋণ গ্রহণ করলাম, এই 1 লাখ টাকা এটি বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য, এটা আগে তোমাকে বুঝতে হবে। এটা কি বর্তমান মূল্য না ভবিষ্যৎ মূল্য বলো তো? এটা বর্তমান। বর্তমান স্যার, মূল্য। বর্তমান মূল্য। তাহলে আমাদের মেইন অ্যামাউন্টটা যে মূল্যে দেওয়া থাকবে, বর্তমান মূল্যে দেওয়া থাকলে আমরা বর্তমান মূল্যের সূত্র ইউজ করব, ভবিষ্যৎ মূল্যে দেওয়া থাকলে ভবিষ্যৎ মূল্যের সূত্র ইউজ করব, তাই না? তো এখানে যেহেতু বর্তমান মূল্য দেওয়া আছে, তাহলে বর্তমান মূল্যের সূত্র ইউজ করব আমরা। তাহলে পিবি সমান কি? a ডিভাইডেড i ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n। যেহেতু এখানে m নেই, যার কারণে আমাদের m আসে নাই নতুন করে, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা এর মান বের করে ফেললাম 26,380 টাকা। তাহলে এই যে 1 লাখ টাকা যে ঋণ গ্রহণ করলা, তোমার প্রতি বছরে 26,380 টাকা পরিশোধ করতে হবে আগামী 5 বছর পর্যন্ত। তাহলে এখন কথা হলো এই 26,380 টাকার মধ্যে তোমার লোনের টাকাও রয়েছে এবং ইন্টারেস্টও রয়েছে, তাই না? অর্থাৎ মূল টাকা এবং আসল মূল টাকা এবং সুদের টাকা দুইটা মিলেই কিন্তু আমি এই যে বাৎসরিক কিস্তি দিচ্ছি। কত? 26,380। 26,380 কে 5 দিয়ে গুণন করো, দেখো কত হয়ে যায়। অবশ্যই মনে হচ্ছে 1,30,000-এর উপরে যাবে। দ্যাটস মিন 1 লাখ টাকা তুমি লোন নিলা, 1,30,000 টাকার উপরে দিচ্ছ। দ্যাটস মিন 30,000 প্লাস টাকা তোমার লোন ইন্টারেস্ট যাচ্ছে, তাই না? এই যে স্যার, এই যে 1 লাখ টাকাকে ভাগ দিব কত দিয়ে? না না, ভাগ দিবা কেন? তুমি এই যে এর মান কত বের হলো? 26,380 না? জি। এই 26,380 5টা কিস্তি দিতে হবে, তাহলে তো প্রত্যেকটা কিস্তিতে 26,380 টাকা দিতে হবে। তাহলে 5টা কিস্তি করতে কত হবে? গুণন দিতে হবে 26,380 গুণন 5। কত আসলো? 1,31,000 সামথিং আসবে, তাই না? জি স্যার, 1,31,900। ওকে, এই 1,31,000 টাকা তুমি লোন নিচ্ছ কিন্তু 1 লাখ টাকা, তাই না? তোমাকে টোটাল দেওয়া লাগতেছে 1,31,900 টাকা। দ্যাটস মিন 31,900 টাকা তোমার বেশি দেওয়া লাগতেছে, তাই না? বোঝো নাই? হ্যালো? মানে স্যার এবার আমি জি স্যার। বলো বলো। স্যার, 31,900 টাকা বেশি দেওয়া লাগতেছে। হ্যাঁ, তাহলে এটা কি তোমার ইন্টারেস্ট না? ইন্টারেস্টের টাকা দিচ্ছ না? এখন জি এই স্যার। 31,900 টাকা তুমি তো 5 বছরে দিচ্ছ। কোন বছরে কত টাকা দিচ্ছ এটাই বের করতে হবে, কাজই হলো এইটা। তাহলে এইটার জন্য ঘর কাটতে হবে এইভাবে। এই অঙ্কটা কিন্তু একটা ইন্টারেস্টিং অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুব মজার একটা অঙ্ক এবং কি লাইফ টাইম অঙ্ক। এটা তুমি থার্ড ইয়ারে পাবা, ফোর্থ ইয়ারেও পাবা এবং মাস্টার্সে গিয়েও এই অঙ্ক পাবা। এই অ্যামোর্টাইজেশন শিডিউল, এটা ডিপ্রিসিয়েশন শিডিউল থাকে। তারপরে বাই অ্যান্ড বড় অপশন নামে একটা ম্যাথ রয়েছে, সেই ম্যাথে থাকে। অনার্স ফোর্থ ইয়ারে তোমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নামে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নামে একটা সাবজেক্ট রয়েছে, ওই সাবজেক্টেও এই অঙ্ক থাকবে। দ্যাটস মিন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং লাইফ টাইম অঙ্ক তোমাদের বলা যেতে পারে, কারণ তোমাদের মাস্টার্স পর্যন্ত এই অঙ্কটা পাবা। তাহলে এটা ঘর কাটতে হবে প্রথমে ইয়ার, লোন ইন দ্য বিগিনিং, তারপরে হলো ইনস্টলমেন্ট, তারপর হলো ইন্টারেস্ট, তারপর প্রিন্সিপাল অ্যামাউন্ট, তারপর হলো লোন এট দ্য ইন। বুঝতে পারছো? তাহলে কয়টা কলাম হবে টোটাল? জি স্যার। 6টা কলাম হবে। এখানে প্রথম কলামের নাম কি? 6টা। ইয়ার।
দ্বিতীয় কলামের নাম হলো লোন ইন দ্য বিগিনিং, ইয়ার। তৃতীয় কলামের নাম হলো ইনস্টলমেন্ট, চতুর্থ কলামের নাম হলো ইন্টারেস্ট, আর পঞ্চম কলামের নাম হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, ষষ্ঠ কলামের নাম হলো প্রিন্সিপাল লোন এট দ্য ইন। এট দ্য এন্ড। তাহলে আমার ইয়ারে করে 1 2 3 4 5 আমার পাঁচটা ইয়ার দেওয়া রয়েছে, তাহলে 5 পর্যন্ত বসাই দিলাম। ঠিক আছে, জি স্যার। ইনস্টলমেন্টের ঘরে এই যে আমার যে 26,380 টাকা রয়েছে, 26,380 টাকা আমি বসাই দেব। এখানে এই যে 26,380 টাকা যে রয়েছে, এই 26,380 টাকা এটা কিন্তু ইনস্টলমেন্ট। এই ইনস্টলমেন্টের প্রত্যেকটা ঘরে আমি বসাই দেব। বুঝতে পারছো? আচ্ছা, এখন বসায় দেওয়ার পরে ইন্টারেস্ট কত পার্সেন্ট হারে বলেছিল? 10% হারে, তাহলে ইন্টারেস্ট এট দ্য রেট 10% লিখে দেব। এখন আমার কাজ হলো, দেখো প্রথমে লোন ইন দা বিগিনিং নামে যে কলামটা রয়েছে এই কলামে আসো। এই কথাটার অর্থ আগে বোঝো। লোন ইন দা বিগিনিং, লোন ইন দা বিগিনিং অর্থ হলো বছরের শুরুতে বা শুরুতে যে লোনটা রয়েছে সেই লোন। শুরুতে যে ঋণের পরিমাণ রয়েছে বছরের শুরুতে, সেই বছরের শুরুতে ঋণের পরিমাণ। তাহলে এখানে আমি যদি প্রথম বছরে লোন নিয়েছি কত? 1 লাখ টাকা, তাহলে প্রথম বছরে আমার কিন্তু লোন এখনো পরিশোধ হয়নি, তাই না? একটা টাকাও কিন্তু আমি পরিশোধ করিনি, তাহলে আমার প্রথম বছরের লোন 1 লাখ টাকাই হবে। বুঝতে পারছো? জি। তাহলে এই 1 লাখ টাকা, এর ইন্টারেস্ট কত পার্সেন্ট রয়েছে? 10%। 10%। তাহলে এই 1 লাখ টাকা 10% করব, কত হবে? 10,000 টাকা। 10,000। ওকে, এখন আমার কাজ হলো এই ইনস্টলমেন্ট থেকে, ইনস্টলমেন্ট কত আছে? 26,380। এই 26,380 থেকে ইন্টারেস্ট 10,000 বাদ দিব, বাদ দিলে আমার আসে কত? 16,380। এই 16,380 টাকা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট ফর লোন। ঠিক আছে, অর্থাৎ এই যে 26,380 টাকা যে আমি প্রথম বছরে দিলাম, এই 26,380 টাকা প্রথম বছরের কিস্তি গেছে, কিন্তু প্রথম বছরে এর মধ্যে 10,000 টাকা ইন্টারেস্ট গেছে। তাহলে আমার মূল অ্যামাউন্ট থেকে মাত্র 16,380 টাকা কাটছে। এই জন্যই আমি 380 টাকা 16,380 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্টে লিখেছি। এখন আমার কাজ হলো এই যে এই 1 লাখ টাকা থেকে এই 16,380 মাইনাস করব, করলে 83,620 টাকা হবে। তাহলে লোন এট দ্য এন্ড কত বের হলো? 83,620 টাকা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো জান্নাত, না হলে আমি আবার রিপিট করব, বলো। স্যার বলতেছি, ফার্স্টে যে ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট যে টাকাটা বের হবে ওইটা থেকে মাইনাস করলে প্রিন্সিপাল অ্যামাউন্ট বের হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার প্রিন্সিপাল হ্যাঁ, অ্যামাউন্ট থেকে বিগিনিং লোন থেকে, হ্যাঁ বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দিব, বাদ দিলে লোন এট দ্য এন্ড বের হবে। জি স্যার। ওকে, এখন আগের বছরের সমাপনী পরের বছরের শুরুতে গিয়ে প্রারম্ভিক হয়, তাই না? জি স্যার। তাহলে এই যে 83,620 টাকা, এটা 2 নাম্বার বছরে এসে বিগিনিং লোন হবে। তাহলে 83,620 টাকা বিগিনিং লোন হলো। বুঝতে পারছো? তাহলে এই বিগিনিং লোন, তো এই 83,620 টাকার এইবার 10% করব, করলে আমার রেজাল্ট আসতেছে 8,362 টাকা। তো এই 8,362 টাকা এখন কি করব আমরা, বলো তো? হচ্ছে এই যে ইনস্টলমেন্ট থেকে বাদ দিব। গুড, 26,380 থেকে বাদ দেব। তাইলে 26,380 থেকে 8,362 মাইনাস করলে 18,018 টাকা হয়। এখন এই 18,018 টাকা আমি কি করব? ওইটা আবার হচ্ছে ইসের সাথে বাদ দিতে হবে, যে লোন ইন দা বিগিনিং এর সাথে ওই তো কত, কোন অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট কোন অ্যামাউন্টটা বাদ দেব? 18,000 এখান থেকে কোনটা, এখান থেকে কোনটা? 83,620 থেকে গুড, 18,018 টাকা। 18, তাহলে এটা মাইনাস করলে আসে আমার 65,602 টাকা। কত আসে? 65,602। তো এটা আগের বছরের এন্ডিং, তাহলে পরের বছরে বিগিনিং, তাহলে 3 নম্বর বছরে 65,602 হলো।
তো এটার আবার 10% করবো, 6,560 টাকা হবে। 26,380 থেকে 6,560 মাইনাস করলে 19,820 টাকা হবে। এইবার 65,600 2 থেকে 19,820 মাইনাস করলে 45,782 হয়। এবার 45,782 4 নম্বরের বিগিনিং, তাহলে এটা 10% করলে 4,578 টাকা হয়। 26,380 থেকে 4,578 মাইনাস করলে 21,802 টাকা হয়। এবার 45,782 থেকে 21,802 মাইনাস করলে 23,980। 23,980 5 নম্বর বছরের বিগিনিং, এটা 10% করলে 2,398 হয়। কত হয়? 2,398 আমার, এটা 10% করলে। কিন্তু এখানে কথা আছে, এই জায়গাটায় একটু আমাদের ক্যালকুলেশনটা একটু গরমিল করতে হবে। কেন করতে হবে জানো? এই যে 5 নাম্বার বছরে এই যে লোন এট দা ইন, এই যে এই ঘরটা রয়েছে না, এই যে এই ঘর, এই ঘরটা ফাঁকা করতে হবে, একদম ফাঁকা করতে হবে। তো এইটা ফাঁকা করে কিভাবে? তাহলে আমার বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস করলে এটা ফাঁকা হয়ে যায়, তাই না? তাহলে এটা এই বিগিনিং লোন থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস করে তো এই ঘর লেখি, তাই না? তাহলে এটা যদি 5 টাকা হয়, এখানে 5 টাকা মাইনাস করলে এটা 0 হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তাই না? বিষয়টা হলো এরকম। তাহলে এখানে 23,000 কত আছে? 980। 23,980, এই 23,980 প্রিন্সিপাল অ্যামাউন্টের ঘরেও লিখবো 23,980। এখানে আমি ওই পার্সেন্টেজের ক্যালকুলেশন করতে যাব না, বুঝতে পারছো? তাইলে 23,980 এখানেও প্রিন্সিপাল অ্যামাউন্টে 23,980 লিখবো। এখন আমার যে কাজটা হলো, এই যে 26,380 যে রয়েছে, এই 26,380 থেকে এই 23,980 মাইনাস করব। করলে যে অ্যামাউন্টটা বের হবে সেই অ্যামাউন্টটা আমি ইন্টারেস্টের ঘরে বসাবো আর এটা ফাঁকা রাখবো। ক্লিয়ার? জি স্যার, তার মানে স্যার এখানে এই যে 23,980 টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্টে একবারে লিখে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেন ওইটা থেকে হচ্ছে যে 26,380 টাকা মাইনাস করে ইন্টারেস্টের টাকা বসাবো। হ্যাঁ হ্যাঁ, গুড, এইভাবে। ওকে, তাহলে এটা ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু খুব ভালো একটা ম্যাথ ছিল, তাই না? এটা খুব ভালো একটা ম্যাথ ছিল। জি স্যার। ওকে, এরপরে দেখো আমরা যেটা দেখব, 39 নাম্বারটা বলা আছে যে 2,000 টাকা 2 বছরের জন্য 8% চক্রবৃদ্ধি হার সুদে বিনিয়োগ করা হলো। কার্যকরী সুদের হার কত হবে যদি সুদ বছরে 4 বার যোগ করা হয়? তাহলে কার্যকরী সুদের হার, এটা কি আমি বুঝাবো তোমাকে নাকি তুমি আমাকে বুঝাবা বলো? কার্যকরী সুদের হারের, আপনি একটু বুঝান। কার্যকরী সুদের হারের সাংকেতিক চিহ্ন কি আগে সেটা বলো। ইফেক্টিভ রেট অফ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, তাই না? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যার বাংলা অর্থ হলো কার্যকরী সুদের হার। তো EIR এর সূত্র আমরা জানি 1 + I / m টু দি পাওয়ার m - 1। তাইলে এখানে কিন্তু আমার প্রিন্সিপাল অ্যামাউন্টের দরকার নাই, কত বছর রয়েছে সেটাও দরকার নাই, শুধু ইন্টারেস্ট রেট দরকার আর বছরে কতবার সুদ দিয়েছে সেইটা দরকার। তাহলে এখানে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট দেওয়া রয়েছে? 8%। 8%, এক্সেলেন্ট। আর এখানে বছরে কতবার সুদ দেওয়া হয়েছে? বছরে স্যার 4 বার। গুড, তাইলে এম এর মান 4। তো আমরা এটা ক্যালকুলেশন করে নেব, আমার নির্ণয় কার্যকরী সুদ আসবে 8.24%। ক্লিয়ার? জি স্যার। আর ওই যে মানে ওই যে লিখে উপরে যে আই দেয় ওইটা স্যার, ওটা কিরকম সুদের সময় থাকে? মানে এই যে কার্যকরী সুদ যখন বলবে, কার্যকরী সুদ, স্যার আমি সেদিনকে একটা ম্যাথ করছিলাম, ওইখানে স্যার বলা ছিল প্রকৃত সুদের হার, তাই তো? এরকম কিছু বলছিল প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার আর কার্যকরী সুদের হারও একই জিনিস।
স্যার এই যে এখানে বলছে কি, মানে এটা স্যার বইয়ের ওই যে আলাদা, এখানে গুড, বলো। বলছে ফাইন্ড ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট অফ 10% কম্পাউন্ড সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি। এইটার, জি স্যার, সেমি অ্যানুয়ালি বললে তো হচ্ছে এটা দুই এম এর মান আসে 2। না? হ্যাঁ, এম এর মান 2। তাহলে ওইটাই ইআইআরআর। বুঝতে পারছো? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটার সংক্ষেপ ফর্ম হলো ইআইআর। জি স্যার। ওকে। স্যার এখানে না মানে এই যে ম্যাথটা করছি, এই ম্যাথের হচ্ছে যে অ্যান্সারটা এইটা, আর আপনি ওই যে আর একদিন যেটা করাইছিলেন ওই যে আমাদের ইর মাথার উপরে আই পাওয়ার দেন -1, হ্যাঁ, তো ওই আমি সূত্রটা, যে এখানে যে সূত্রটা লেখা আছে এই সূত্র দিয়ে করাইছিলাম। এই সূত্রটা দিয়ে তখন হচ্ছে এটা অন্যরকম এটা ছিল। না, পাওয়ার কিন্তু এন দেওয়া যাবে না। আমি বারবারই বলছি কার্যকরী সুদের হারে পাওয়ার এন দেওয়া যাবে না, পাওয়ার এম দিতে হবে। বুঝতে পারছো? কার্যকরী সুদের হারে পাওয়ার এম দিতে হবে। আমরা স্বাভাবিকভাবে জানি পাওয়ার সবসময় এন হয়, কিন্তু কার্যকরী সুদের ক্ষেত্রে এম হবে। এখানে তুমি মনে হয় এন দিয়ে করছিলা, যার কারণে স্যার এটা, রেজাল্টটা মেলে নাই। এরকম হতে পারে। না স্যার ওই যে ওই আর একটা ছিল যেটা ফাইন্ড দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ফর এ নর্মাল interest rate 10% when compounded continuously. কন্টিনিউয়াসলি তো থাকলে, এইটার স্যার ওই কন্টিনিউয়াসলি থাকলে সূত্র আলাদা, ওটা একটা সূত্র, আলাদা সূত্র লিখে দিছিলাম না? জি স্যার ওই যে ইর পাওয়ার I-1, মানে হুম। EIR সমান সমান ইর পাওয়ার I-1। তো হ্যাঁ, হ্যাঁ, ওইটার ওই যে আমার তো ইর পাওয়ার আসতেছিল না, আমি যখন দিতেছি আমার ইরোর হ্যাঁ, হ্যাঁ। দেখাইতেছিল। হুম। তো এইটার অ্যান্সার, আর এই যে আর একটা যেটা বললাম যে হচ্ছে ওই যে সেমি অ্যানুয়ালি, এটার অ্যান্সার দুইটা মিলে গেল কিভাবে আমি এটাই বুঝলাম না। মানে এখানে তো এন এর মান আবার হচ্ছে 2, এম এর হুম। মান, হুম। আর এখানে তো শুধু পাওয়ার আছে 10%, মানে হুম। ই পাওয়ার হচ্ছে যে আচ্ছা, আয়ের শোনো, মান 10%। অঙ্ক ক্যালকুলেশনে রেজাল্ট অনেক সময় মিলে যেতে পারে, একটার সাথে আর একটা মিলে যেতে পারে, তার মানে অঙ্ক একই না। বুঝতে পারছো? ওইটা কন্টিনিউয়াসলি ছিল, এই জন্য আমরা ইর পাওয়ার আই দিয়ে -1 দিছি। ওই সূত্র কন্টিনিউয়াসলি থাকলে ওই সূত্র হবে। ঠিক আছে? অন্য তুমি পাওয়ারের আয়ের মান যেটা দেওয়া আছে ওইটা না দিয়ে অন্য একটা দাও, দিয়ে দেখো এটার সাথে মিলে কিনা। মিলবে না, না বা মিললেও স্যার মিলতে আমার তো পারে। ওইটার মানই আসতেছে না, এই জন্য আমি এটা ওইটা মানে তোমার, বুঝতে একটু আমি সমস্যা আবারও বলি, তোমার ক্যালকুলেটরে ই চাপবা, ই উঠাবা আগে, তারপরে পাওয়ার দিয়ে ইয়া দিবা, ইয়ে কি বলে, যে যে সুদের হার পাওয়ারটা দেওয়া থাকবে। থাকবে। হ্যাঁ, সুদের হার যেটা দেওয়া থাকবে সেটা। তো এই যে শিফট চিপে ই দিছি, দেন তো পাওয়ার 0.10, দেন ই রোড আসে, হয় না তো। 0.10 না, শুধু 10 দাও। ও শুধু 10, হুম। তাও হয় না। তোমার ক্যালকুলেটরে, আচ্ছা, আমি একটু আমি একটু দেখতেছি, দাও। সায়েন্টিফিক ক্যালকুলেটর, স্যার সায়েন্টিফিক। আপনার পিসিতে আসে, কিন্তু আমারটা তো আসতেছে না। তোমারটা আসতেছে না, না? না, আপনি তো ওইদিনকে করাইছিলেন, আপনারটা আসছে বাট আমারটা আসে নাই। তাইলে ওটা ক্যালকুলেটরে তোমার প্রবলেম করতেছে। হয়তো। ক্যালকুলেটরে ওই বাটনটা হয়তো বা কাজ করতেছে না, এরকম কিছু হতে পারে। হ্যাঁ, 10 থাকলে 0.10 পাওয়ার দিতে হবে, এই যে আমারটা আসে তো। আচ্ছা, ওইটা তাইলে তুমি অন্য একটা ক্যালকুলেটর দিয়ে ট্রাই করো। হ্যাঁ, ওকে। ওকে। 40 নম্বর অঙ্কটা দেখো একটু।
1000 টাকা 5 বছরের জন্য 8% 8% হারে। হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়, তবে কার্যকারী সুদের হার কত হবে? কার্যকারী সুদের হার তার মানে যে ইআইআর। হ্যাঁ, আর ত্রৈমাসিক মানে 3 না স্যার? ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, তাহলে এক বছরে কয়বার দিবে? 3 × 12, 4 বার। তাহলে এম এর মান 4 হবে। ত্রৈমাসিক মানে এম এর মান 3 না, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর, তাইলে এক বছরে 4 বার দেয়। মোট আচ্ছা, কথা হলো তোমাকে একটা ট্রিক শিখাই দিই, ত্রৈমাসিক মানে কি 3 মাস না, জি স্যার। তাইলে 12 কে 3 দিয়ে ভাগ করবা, করলে যেটা আসবে সেটাই হলো এম এর মান। দ্বিমাসিক বললে কি 2 মাস, তাই না? তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করবা, যেটা আসবে সেটাই এম এর মান। যদি তো অনেক অর্ধবার্ষিক জায়গায় বলে, অর্ধবার্ষিক বলে তাহলে অর্ধবার্ষিক মানে কি 6 মাস, তাহলে হয় 12 কে 6 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই এম এর মান। 2। হুম। স্যার ওই যে অনেক সময় থাকে না যে মানে ডিরেক্ট উল্লেখ থাকে, তখন তো ওই অ্যামাউন্টটাই বসে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে একবারে যে 3 দিয়ে ছাইড়ে দিই, তখন তো একটা ভুল হয়ে যায়। হ্যাঁ, ভুল হয়ে যাবে। এখানে যদি ত্রৈমাসিক না বলে বলতো যে বছরে 4 বার সুদ গণনা করা হয়, যেমন আগের অঙ্কটাতে ছিল, এই যে আবার এখানেও এই যে এই অঙ্কেরই অথবা বলেছে যদি সুদ কোয়ার্টারলি প্রদান করা হয়। কোয়ার্টারলি মানে কি 4 ভাগের 1 ভাগ, মানে 4 বছরে 4 ভাগের 1 ভাগ সময় গেলে প্রদান করা হয়। তার মানে কি কোয়ার্টারলি মানে 4 বার, তাই না? যদি উম, সুদটা এটা মাসটা কিভাবে উল্লেখ করছে সেটা দেখতে হবে। দেখো এখানে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে, কথাটা বুঝো, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে, আর এখানে বলছে সুদ কোয়ার্টারলি প্রদান করা হয়। কথাটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তো ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে মানে 3 মাস পর পর সুদ দেওয়া হয়, আর কোয়ার্টারলি সুদ প্রদান মানে কি একটা সুদকে 4টা ভাগ করে প্রদান করা হয়, তার মানে 4 বার। ঠিক আছে? এখানে সুদ কয়টা? হুম। সুদ কয়টা? মানে সুদের যে টাকাটা আসবে সে টাকাটাকে 4 ভাগ করে 3 মাস পর পর প্রদান করবে, এই জন্য বলা হয়েছে কোয়ার্টারলি। বুঝতে পারছো? সুদ তো একটাই। আমরা যখন জি 1000 স্যার। টাকার 8% করবো, তখন 1000 টাকার 8% করলে কত হয়? 80 টাকা। এই 80 টাকা কিন্তু 1 বছরের জন্য হয়। আমরা যখন কোনো সংখ্যাকে পার্সেন্টেজ করি সেটা সবসময় 1 বছরের জন্য হয়। বুঝতে পারছো? জি স্যার। গুড। 40 নম্বর ক্লিয়ার কিনা সেটা বলো আগে। জি স্যার। ওকে, এটা কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিল 16 সালে, ফাইন্যান্সে আসছিল 18 সালে। 41 নম্বরটা দেখো। 10% হার সুদে কোন মূল বিনিয়োগ করলে যদি বছরে 4 বার সুদ হিসাব হয়, তবে কার্যকারী সুদের হার কত? একই অঙ্ক না? আগেরটার মতোই না? তোমার কথা আটকে আসতেছে। স্যার আমার নেটে প্রবলেম হচ্ছে। হয়তো মাঝে মাঝে কথা একদম আস্তে শোনা যায়। তাইলে এই অঙ্ক কিন্তু একই অঙ্ক। কার্যকরী সুদের হার বের করতে বলছে। কি করতে বলছে? কার্যকারী সুদের হার। এবার খেয়াল করে দেখো, বলছে যদি বছরে 4 বার সুদ হিসাব করা হয়, তাহলে 4 বার 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 উল্লেখ থাকলে তাহলে এম এর মান সরাসরি ওইটাই। বুঝতে পারছো? এর যেহেতু 4 বার বলছে তাহলে এম এর মান 4। জি স্যার। ওকে। আচ্ছা স্যার, এই যে এখানে এই 40 নাম্বার ম্যাথে এখানে লিখতে হচ্ছে ওই যে ইয়ার মানে বছর 4, এখানে তো লিখে দিচ্ছে 5 বছর, যদিও বা এটা লাগবে না, বাট এখানে ওই 4 বছর বছর হলো কেন 5 দিছে? বছরের জন্য লোন নেওয়া, যেটা ওইটা ওই বছর হলো এন এর মান, 5 হলো এন এর মান, এখানে এন মান লাগে না। হ্যাঁ, কিন্তু ওরা এন এর মানও এখানে দিছে, কিন্তু এটা 4 দিছে। এন এর মান 4 না, এম এর মান 4, এন এর মান ওরা লিখতে ভুল করছে। ওটা দুইটাই দিছে, আপনি দেখেন। ওটা ওটা ভুল করছে, ওরা ওরা ভুল করছে। আমাদের এম এর মান লাগবে না তো আমরা দিব কেন? ঠিক আছে, আমরা অঙ্ক পারি, মোট কথা আমরা অঙ্ক পারি, তাই না? আমরা অঙ্ক পারি। জি। আমাদের মানে
ওদেরকে ফলো করার দরকার নাই, আমরা যেভাবে বুঝছি যেভাবে শিখে আসে সেই গতিতে করে যাব, বুঝছো? যখন যেটা পারবো না বা হালকা একটু আটকে গেছি তখন যদি বইয়ের সহযোগিতা নেওয়ার দরকার হয় তখন আমরা বইয়ের সহযোগিতা নেব। 42 নম্বরটা দেখো। 3 মাস অন্তর 3 সুদ মাস প্রদানের ফলে, অন্তর। হ্যাঁ বলো। জি স্যার পড়েন। আচ্ছা, 3 মাস অন্তর সুদ প্রদানের ফলে প্রকৃত সুদের হার বার্ষিক 12.55% হলে মাসিক সুদের হার কত হবে তা নির্ণয় করো। এখানে প্রকৃত সুদের হার দেওয়া রয়েছে, প্রকৃত সুদের হার আর কার্যকরী সুদের হার একই জিনিস, তাহলে এই 12% কিন্তু EIR এর মান। কিসের মান? EIR এর মান বুঝতে হবে। EIR। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে যে এখানে বলা আছে প্রকৃত সুদের হার 12.55%, তাহলে এই 12.55% হলো EIR এর মান। ওকে, তো EIR এর মান দেওয়া আছে, এখানে বলছে মাসিক সুদের হার কত হবে তা নির্ণয় করো। তাহলে আমার মাসিক সুদের হার অর্থাৎ আর এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? আর এর মান বের করতে হবে। এখানে 3 মাস অন্তর সুদ প্রদান করছে, তাহলে 3 মাস অন্তর অন্তর, তাহলে এম এর মান কত হবে? 3 মাস পর পর, তাহলে এম এর মান কত হবে? স্যার এটা 12 কে 3 দিয়ে ভাগ করবা। 4। স্যার 3 4 12, তাই না? 4। তাহলে এই সূত্রটাই লিখবো, EIR জি স্যার। সমান 1 প্লাস I ডিভাইডেড M টু দি পাওয়ার M মাইনাস 1। এখানে আর লিখছে, আর আর আই একই জিনিস, বুঝছো? এটা দিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। তাহলে এখানে EIR এর মান দেওয়া আছে, এটা আর এর মান দেওয়া নাই। এখানে যে প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার আর কার্যকরী সুদের হার একই জিনিস, বুঝছো? জি স্যার, কিন্তু এই যে হচ্ছে গা EIR, এটা মানে কিভাবে বুঝবো যে এটার মান দেওয়া আছে? এখানে একটু বলা মানে এই যে আছে যে, প্রকৃত সুদের হার হ্যাঁ বলছে। প্রকৃত সুদের হার বার্ষিক, এটা বলাই আছে প্রশ্নে। আচ্ছা। তাহলে এখন দেখো, এখানে হলো তুমি সবকিছু বুঝছো, মান বসানো বুঝছো, এখানে আমি ক্যালকুলেশনটা জাস্ট বুঝাবো। তো এখানে দেখো কি দেওয়া রয়েছে, 1 প্লাস I ডিভাইডেড 4 টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান এইটা দেওয়া রয়েছে, তাই না? এই যে আমার জি কি, স্যার। এই যে 12.55%। এখন এই 1টা এই পাশে পার করে দিব। 1 এই পাশে পার করে দিলে কি হবে? 1 এই পাশে পার করে দিলে এটার সাথে প্লাস হয়ে যাবে, তাই না? এটা 1 এর আগে মাইনাস আছে, এই পাশে গেলে কি হবে? প্লাস হবে না? জি স্যার। তাইলেও এটা প্লাস হবে। 1.1255 জি হবে। স্যার। ওকে, এইবার আমাদের কাজ হলো কি, লগ ইউজ করব। জি। কি করব? লগ ইউজ করব। তাইলে উভয় পাশে লগ ইউজ করব, যেহেতু পাওয়ার রয়েছে, পাওয়ার থাকলেই আমরা জানি লগ ইউজ করতে হয়, তাই না? আর যদি না করি তাহলে এখানে একটা কাজ করতে পারবো, সেটা কি জানো? জি স্যার। এই যে পাওয়ার 4 রয়েছে না, এই পাওয়ার 4টা এই পাশে নিয়ে আসব, নিয়ে এসে এই যে 1.1255 রয়েছে এর উপর পাওয়ার 1/4 দিব। এই পাশে যে পাওয়ারটা এই পাশে নিয়ে গেলে 1 ডিভাইডেড সেই পাওয়ার হয়, ঠিক আছে? এখানে 4 আছে, তাহলে এই যে এই 1.1255 এর উপর পাওয়ার হিসেবে 1/4 হবে। এখানে যদি 7 থাকতো এর পাশে পাওয়ার হিসেবে 1/7 হতো, এখানে 6 থাকলে 1/6 হতো, এইভাবে হতো। এইভাবেও করা যেতে পারে, আর তুমি যদি লগ নিয়ে এসে করো তাও করতে পারবা, অ্যাজ ইউ উইশ। তাহলে আমি তোমাকে বলে দিই, দেখি ওইভাবে করতে পারো কিনা, করো তো। হ্যাঁ, যে ওইটা কিভাবে করবা দেখো, তোমার ক্যালকুলেটরে আগে 1.1255 উঠাবা, ওঠানোর পর তারপরে তোমার পাওয়ার বাটন চাপবা, চাপার পরে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে 1/4, তারপর ব্র্যাকেট ক্লোজ করবা, করে সমান চাপ দিবা, চাপ দিলে রেজাল্ট চলে আসবে 1.0299979। 0299। হ্যাঁ, তাহলে 1.0299 আসছে, 03 দেখতে পারবো আমি সরাসরি, তাই না?
1.03 লিখতে পারবো। এইবার আমার কাজ হলো যে এইখানে দেখো, তাইলে এই পাশে কি থাকলো, 1 প্লাস আই ডিভাইডেড 4, 1 প্লাস আই ডিভাইডেড 4ই থাকলো। এটা কিন্তু 4 পাওয়ার আর থাকলো না, পাওয়ারটা এই পাশে গিয়ে আমাদের এই যে এই সংখ্যাকে 1.0299 হয়ে গেল, তাই না? তাহলে এখানে এইবার 1 এই পাশে পার করে দিব। কি করব? 1 এই পাশে পার করে দিব, দিয়ে তাইলে এই যে 1 পয়েন্ট, দেখো জান্নাত ক্যালকুলেশনটা করো আমার সাথে সাথে। এই যে 1.0299 আসলো, এইখান থেকে আবার এই পাশে যে 1 ছিল এটা আবার এই পাশে পার করে দিলাম, তাহলে -1 হলো। তাহলে -1 করলে কত হলো? রেজাল্ট আসলো 0.0299। এখন দেখো 0299 হ্যাঁ, এখন এই যে এই 1 কিন্তু আমি এই 1 এই পাশে পার করে দিলাম। এখন আর এর নিচে বা আই এর নিচে যে 4 রয়েছে, এই 4 কি ভাগ অবস্থায় রয়েছে, এটাকে যখন আমি এই পাশে নিয়ে যাব তখন গুণন হয়ে যাবে। গুণন হয়ে গেলে এই যে আমার কি বের হলো, 0.0299 যে বের হলো, এর সাথে আবার 4 আমি গুণন করে দেব। গুণন করে দিলে আমার রেজাল্ট আসে 0.1199। এর সাথে আমি 100 গুণন করব। এখন 100 গুণন করলে আমার পার্সেন্টেজ বের করে, এর সাথে আবার 100 গুণন করলে 11.99, মানে 12% আসে, টোটাল 12% আসে। এটা রেজাল্ট হবে 12%। 11.99 তারপরে 9 আছে, তাইলে 1 বাড়াই দিলে তাইলে এটা 100 হয়ে যাবে আবার, তাই না? তাইলে 12 হয়ে যাবে, তাইলে 12%। এটা রেজাল্ট কিন্তু 12% আসে। ঠিক আছে, ওদেরও মনে হয় 12%ই আসছে। আমরা ক্যালকুলেশন করে এইভাবে ক্যালকুলেশন করেও 12%ই নিয়ে আসলাম। হ্যাঁ, ওদেরও 12% আসছে, দেখছো? ওদেরও 12% আসছে। ক্লিয়ার? জি। আর যদি লগ ইউজ করো তাহলে শেষে এন্টি লগও আসবে, এন্টি লগ দিয়ে এন্টি লগ করবা। করে এই যে লাস্টে দেখো এই যে 1 প্লাস এটা দেওয়া আছে, এইটা আবার এই পাশে মাইনাস করে দিছে, মাইনাস করে দিয়ে এটা আসছে। এখন আমরা যেটা বলতেছিলাম যে এই 4 আবার এখানে ভাগ অবস্থায় আছে, এটা আবার গুণন হয়ে গেছে, 12 হয়ে গেছে। তাহলে 12 কে 100 দিয়ে গুণ করলে 12% হয়েছে। এখানে আয়ের মান বের করতে বলছে, অর্থাৎ বার্ষিক সুদের হার বের করতে বলছে, তাই না? প্রকৃত সুদের হার দেওয়া রয়েছিল বা কার্যকরী সুদের হার দেওয়া ছিল। 43 নম্বর অঙ্কটা একটু পড়বো, পরে বোঝার চেষ্টা করব। পড়ো। একটি ওয়াগন কিস্তিবন্দি পদ্ধতিতে, কিস্তিবন্দি পদ্ধতি পড়ো। পূর্ব স্যার। হ্যাঁ পড়ো, করে বোঝাও, দেখি আমাকে একটু বোঝাও। একটি ওয়াগন কিস্তিবন্দি পদ্ধতিতে এমন ভাবে ক্রয় করা হয় যে চুক্তি স্বাক্ষর সময় 50,000 টাকা দেওয়া হয় এবং 4টি বার্ষিক কিস্তি প্রতিটি 30,000 টাকা, যা বছর শেষে প্রদেয় হবে। যদি সুদের হার বার্ষিক 5% হয়, ওয়াগনটির নগদ মূল্য কত হবে? তার মানে পিভি বের করতে বলছে। কত এটা? হ্যাঁ, এখানে পিবি বের করতে বলছে। তাহলে এখানে ডাউন পেমেন্ট কত দেওয়া হয়েছে বলো তো? ডাউন পেমেন্ট কত দেওয়া আছে? ডাউন পেমেন্ট মানে ওই যে ওয়াগন যে ক্রয় করলাম, ওয়াগন ক্রয় করার সময় কত টাকা দিলা? নগদ কত দিছো? নগদ এখানে হচ্ছে 50,000। হ্যাঁ 50,000। আর বাকি টাকাটা 4টি বার্ষিক কিস্তিতে দেওয়া হবে 30,000 টাকা করে প্রতি কিস্তি, যা বছরের শেষে প্রদান, মানে প্রতি বছরের শেষে প্রদান করবা। তাইলে এখানে কিস্তির মান, এর মান দেওয়া আছে 30,000 টাকা, তাই না? আর আয়ের মান দেওয়া আছে 5%, এম এর মান দেওয়া আছে, এম এর মান নাই, এন এর মান দেওয়া আছে 4। এন এর মান কত? 4। 4টি বার্ষিক কিস্তি বলছে, বার্ষিক মানে 1 বছর, তাইলে 4টি কিস্তি দিতে গেলে 4 বছর লাগবে, এই জন্য এন এর মান 4, বুঝছো? আবারও বলি, বার্ষিক মানে কি? বার্ষিক মানে কি? 1 বছর। 1 বছর।
তাহলে 4টি বার্ষিক কিস্তি মানে কি প্রতি 1 বছরে একটা করে কিস্তি, তাহলে 4 বছরে 4টে কিস্তি দিতে হবে, তাহলে বছর সংখ্যা টোটাল কত হবে? 4। 4। ওকে, তাহলে এই যে এই 30,000 টাকা 4টা কিস্তি যে যাবে, এই কিস্তির আমার বর্তমান মূল্যের সূত্র ইউজ করব, a ডিভাইডেড i ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i পাওয়ার n। এটা করলে এটার আমার বর্তমান মূল্য বের হয় 1,06,379 টাকা। এই 1,06,379 টাকার সাথে এই যে নগদ যে 50,000 টাকা দিলাম, এই 50,000 টাকা যোগ করে দিলাম, যোগ করে দিলে 1,56,379 টাকা হয়। এই 1,56,379 টাকাটাই হলো মেশিনের নগদ মূল্য বা বর্তমান মূল্য। ক্লিয়ার কিনা বলো? স্যার এখানে যে ডাউন পেমেন্ট প্লাস ফি দিয়ে করছে, ওটা মানে আচ্ছা, আমরা একবারে মানে সূত্র দিতে পারি না? তুমি আগে এই যে পিবি করবা, এই যে 30,000 টাকার পিবি করবা, করে লাস্টে এটা এই কথাটা লিখবা, এখানে যে এই প্রশ্নটা লিখছে না, এটা এই কথাটাই লাস্টে লিখবা, আগে পিবির মান বের করবা, ঠিক আছে? তারপরে ক্যাশ প্রাইস সমান ডাউন পেমেন্ট প্লাস পিবি। ডাউন পেমেন্ট হলো কোন প্রোডাক্ট কিস্তিতে কেনার সময় যে ইনস্ট্যান্টলি নগদ যত টাকা দেওয়া হয় সেটাকে ডাউন পেমেন্ট বলে। এখানে কেনার সময় 50,000 টাকা নগদ দিয়েছে, এটাই হলো ডাউন পেমেন্ট। বুঝছো? জি স্যার, মানে ডাউন পেমেন্টের এটা সূত্রটা একটু অন্যরকম, মানে এইভাবে না, অন্যরকম কি? আগে তুমি ওই 30,000 টাকা যে 4টা কিস্তি দিলা, আমি বলি তোমাকে 30,000 টাকা করে 4টা কিস্তি দিলা, প্রতি 4টা কিস্তি টোটাল কত টাকা গেল? 4 কত? 120, তাহলে 1,20,000 টাকা গেল, তাই না? এই 1,20,000 টাকার বর্তমান মূল্য কত এটা আগে বের করবা। বের করে এই 1,20,000 টাকার বর্তমান মূল্য বের করার পর আর বর্তমানে আরো তুমি নগদ 50,000 টাকা দিচ্ছ, তাহলে এটা ওর সাথে যোগ করে দিবা, যোগ করে দিলে এই ওয়াগনটির বর্তমান মূল্য বের হয়ে যাবে। আধা ঘন্টা পরে আসো, ক্লাস নিচ্ছে। আচ্ছা, বুঝছো? না বুঝলে আবার বলো, আমি সমস্যা নাই, এটা বারবার রিপিট হচ্ছে, তারপর সমস্যা নাই, তুমি তারপরেও কনফিউশন ক্লিয়ার হও, বলো। মানে যে বর্তমান যেটা কি বললেন, ওইটা যদি যোগ করে দিই তাহলে বেড়ে যাবে? হ্যাঁ, এখানে প্রশ্ন চাইছে কি ওয়াগনটির নগদ মূল্য কত। আমি তোমাকে এখন প্র্যাকটিক্যালি বোঝাই। সাপোজ মনে করো তুমি একটা মোবাইল কিনতে গেছো শোরুমে, এবং তুমি সেই মোবাইলটা ক্রয় করতে চাচ্ছ কিস্তিতে, বুঝতে পারছো? এখন তুমি গিয়ে বলতেছো যে আমার কাছে ইনস্ট্যান্টলি 10,000 টাকা আছে, এই 10,000 টাকা জমা দেব, 10,000 টাকা দেব, আর বাকি টাকাটা আমি কিস্তিতে পরিশোধ করব। তখন ওই শোরুমের মালিক তোমাকে একটা মোবাইল ধরায় দিল, ধরায় দিয়ে বললো যে ঠিক আছে 10,000 টাকা এখন দাও, আর এই যে বাকি যে টাকা রয়েছে এই বাকি টাকা তোমার প্রতি বছরে 5,000 টাকা করে দিতে হবে। তাইলে প্রতি বছরে যখন 5,000 টাকা করে 4 বছর দিতে হবে তোমাকে টোটাল 4 বছর দিতে হবে, তাহলে 5,000 টাকা করে 4 বছরে কত টাকা দেওয়া লাগবে? আর 20,000 টাকা। হ্যাঁ, 20,000 টাকা। তাহলে 4 বছরে 5,000। এই যে দেখো, আমরা কিন্তু ফিনান্সের ভাষায় জানি যে আজকের 1 টাকা আগামী 1 বছরে কিন্তু 1 টাকা থাকে না, সেটা দাম বেড়ে যায়, তাই না? দাম বাড়ে না? জি স্যার। তাহলে 4 বছর পরে যে 20,000 টাকা হলো, সেই 20,000 টাকার বর্তমান মূল্য কি 20,000 টাকায়? না। না। তাহলে এই যে তোমাকে যে বললো যে প্রতি বছরে তোমাকে 5,000 টাকা করে কিস্তি দিতে হবে, এই যে তোমাকে যে কিস্তির সুবিধাটা দিল, এই সুবিধার জন্য সে কিন্তু এর মধ্যে ইন্টারেস্ট নিছে, বুঝতে পারছো? সে সুদ নিছে, তাহলে এই সুদটা অ্যাড করে সে কিস্তিটা নির্ণয় করছে। তো এখানে প্রশ্ন বলছে যে এই যে তুমি 5,000 টাকা করে যে প্রতি মাসে প্রতি বছরে যে দিলা, 4 বছরে 20,000 টাকা দিলে, এই 20,000 টাকার সুদ ছাড়া নেট মূল্য কত, মানে বর্তমান মূল্য কত?
তো এইটা আগে বের করতে হবে, করে তুমি ইনস্ট্যান্টলি যে 10,000 টাকা নগদ দিলা এই 10,000 টাকাও অ্যাড করতে হবে, করলে তোমার মোবাইলের নেট দাম বের হবে, দেখবা তোমার মোবাইলের 25,000 সামথিং দাম বের হয়ে গেছে। আর বাকি যে 25,000-এর উপরে যে টাকাটা গেল এই টাকাটা সুদ হয়ে গেল। বুঝতে পারছো? এখানেও এই জিনিসটা বলছে যে একটা ওয়াগন ক্রয় করছে, ওয়াগনটা 50,000 টাকা নগদ দিয়েছে, দিয়ে আর বাকি যে টাকা রয়েছে সেই টাকাগুলো প্রতি বছরে 30,000 টাকা করে 4টা কিস্তি দিবে। তাহলে আরো 1,30,000 আরো 1,20,000 টাকা দিবে। কিন্তু এটা তো আমি পেয়ে গেলাম, তাহলে এই ওয়াগনের দাম আমার 1,70,000 পড়ে গেল, কারণ এখন আমি 50,000 দিলাম আর আরো 1,20,000 টাকা কিস্তিতে দেওয়া লাগবে, তাহলে 1,70,000 পড়ে গেল। কিন্তু এই 1,70,000 তো বর্তমান মূল্য না, বলছে ওয়াগনটির নগদ মূল্য কত হবে। তাহলে আমাকে কাজ করতে হবে এই 50,000 টাকা, এটা তো এখন দিলাম, এটার এখনকার মূল্য এখন এটাই হবে, এই 50,000 টাকাই হবে। কিন্তু এই যে 30,000 টাকা যে 4টি কিস্তিতে দিলাম, এই 4টি কিস্তিতে দেওয়ার পরে এই 30,000 টাকার বর্তমান মূল্যটা আগে বের করতে হবে। তো এইটার বর্তমান মূল্য আমরা এই সূত্র ইউজ করে এখানে বের করব। 1,06,379 টাকা হলো, তাই না? এই 1,20,000 টাকার বর্তমান মূল্য 1,06,379 টাকা হলো। তার মানে কি 1,06,379 টাকা আর এই যে 50,000 টাকা বর্তমানে নগদ দিলাম ইনস্ট্যান্টলি, এটা যোগ করলে 1,56,379 টাকা হয়। তার মানে এই ওয়াগনটির দাম বর্তমানে 1,56,379 টাকা, কিন্তু তুমি যদি কিস্তিতে নিতে যাও তাহলে 1,70,000 টাকা পড়ে যাচ্ছে। বুঝতে পারছো? এখানে প্রশ্ন বলছে ওয়াগনটির নগদ মূল্য কত, মানে এখন যে তুমি নগদে ক্রয় করো তাহলে কত হবে সেটা বের করতে বলছে। দ্যাটস মিন তোমার হলো এই 30,000 টাকার যে বার্ষিক কিস্তি দেওয়া রয়েছে এটার আগে বর্তমান মূল্য বের করতে হবে, করে এই 50,000 টাকা যোগ করলে অ্যান্সার বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, 44 নাম্বারটা দেখি একটু। 40 নাম্বার অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, দেখি একটু। বলা আছে একটি বিল মেয়াদ পূর্তির 73 দিন পূর্বে 5% হারে বাট্টা করা হলো। 73 দিন পূর্বেই বাট্টা করছে, কতদিন পূর্বে? 73 দিন পূর্বে। যদি ব্যাংকের লাভ 10 টাকা হয় তাহলে বিলটির লিখিত মূল্য কত ছিল? তাহলে ব্যাংকের লাভ বের করে বলছে, বিজি বের হয়ে গেছে, বিজি বের হয়েছে। বুঝতে পারছো? বিজি মানে ব্যাংক গেইন বা ব্যাংকের লাভ, আর টিডি হলো ট্রু ডিসকাউন্ট বা প্রকৃত ডিসকাউন্ট বা সত্য ডিসকাউন্ট। আর তারপরে আছে কি? বিডি আছে ব্যাংক ডিসকাউন্ট। ব্যাংক ডিসকাউন্ট মানে ব্যাংকের বাট্টা, তাই না? এখানে আমাদেরকে এই ধরনের অঙ্কে আমরা বিজি কিভাবে বের করি বলতো? বিজি বের করি বিডি মাইনাস টিডি, তাই না? বিডি মাইনাস টিডি, তো বিডি মাইনাস টিডি, তো বিডি আবার বের করতে হবে আমাকে, তারপর টিডি বের করতে হবে। তার মানে কিন্তু এখানে কাজ আছে। এই যে ব্যাংকের জিনিসগুলো যখন বলবে, এই যে বাট্টার অঙ্কগুলো আসবে, তখন তোমার মাথায় রাখতে হবে, তোমাকে 3টা জিনিসের সূত্র মুখস্থ রাখতে হবে এবং 3টা জিনিসই লাগবে। 1 হলো টিডি, 2 হলো বিডি, 3 হলো বিজি। মনে আছে? টিডির সূত্র, টিডি সমান পিন, আর বিডি সমান আইন, আর বিজি সমান বিডি মাইনাস টিডি। মনে আছে? টিডি সমান পিন, পি ফর প্রিন্সিপাল অ্যামাউন্ট, আই হলো ইন্টারেস্ট রেট, এন ফর নাম্বার অফ ইয়ার। কিন্তু এই সমস্ত এই যে বিলের নাম্বার অফ ইয়ারটা কিন্তু থাকে না, এখানে ডেইজ থাকে, দিন থাকে। তাইলে দিনকে আমরা 365 দিন দ্বারা ভাগ করলে যে রেজাল্ট আসবে সেটাই হলো এন এর মান। বুঝতে পারছো? এখানে 73 দিন পূর্বে বলছে, তাইলে 73 দিন রয়েছে, তাইলে 73 কে আমি 365 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমার রেজাল্ট আসবে 0.2 আসবে। তো এই 0.2 হলো আমার এন এর মান। আর পির মান এখানে কোনো কিছু বলা নাই, দ্যাটস মিন আমি 100 ধরে নিছি, 100 ধরে নিছি। তাহলে পি হলো 100 আর আয়ের মান হলো 5% বলা আছে, তাহলে 0.05, 100 গুণন 0.05 গুণন 0.2, এর মান হলো 0.2। তাইলে গুণন করলে কত হবে? জান্নাত ক্যালকুলেশন করো তো।
100 গুণন স্যার 0.05 গুণন 0.2, 1 আসে। হ্যাঁ 1 আসে। তাইলে প্রকৃত বারটা বা টিডি আমি কত পাইলাম? 1 পাইলাম। 1। এইবার এ বের করব। এ হলো বিলের মূল্য। তাহলে এ সমান কি আমরা জানি? পি প্লাস টিডি। এ সমান কি? পি প্লাস টিডি। তাহলে পি হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, 100 টাকা আমি ধরে নিছি, দেওয়া নাই, এটা 100 টাকা ধরে নিছি, ঠিক আছে। আর টিডি বের হলো 1 টাকা। তাহলে 100 যোগ 1 সমান কত হলো? 101। তাহলে এর মান বের হয়ে গেল 101। এখন আমার বের করতে হবে বিডি। বিডি সমান কি? ব্যাংক ডিসকাউন্ট, যেটা বিডি সমান আইন, এ আই এন, আইন। তাহলে এ হলো 101 টাকা, আই হলো 0.05 আর এন হলো 0.2। তাহলে 101 গুণন 0.05 গুণন 0.2 ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসে 101 টাকাই আসে। স্যার কত এই আসে? যে বিডি, তারপরে ওই যে এর মান, আর এই টিডি তো আমরা করছিলাম আই সমান সমান পিন দিছিলাম না? না, ওটা আমরা সরল সুদে করেছিলাম, সরল সুদে আই সমান পি। কিন্তু বাট্টার ক্ষেত্রে আমরা এই যে এই টিডি দিব, ওখানে আয়ের জায়গায় টিডি লিখবো, একই সূত্র, আয়ের জায়গায় টিডি লিখবো। বুঝতে পারছো? প্রকৃত বাট্টা। আর স্যার বিল বাট্টাকরণ যখন করব তখন আমরা ডিসকাউন্ট ইউজ করব, আর ওইটা ছিল সুদ বা ইন্টারেস্ট। এই যে এর মানটা এ সমান সমান পি প্লাস টিডি, হ্যাঁ, পি প্লাস টিডি। এটা কি মানে যে ইসের জন্য, বাট বিলের মূল্য বের হ্যাঁ, করতে বলছে? বিলের মূল্যটাই তো একে বলা হয় বিলের মূল্য, ঠিক আছে। তাইলে বিলের মূল্য বের জি। করব, মানে ওর সাথে বাট্টার আর মোট মূল্যর সাথে বাট্টা টুকু যোগ করে দেব, যোগ করলে বিলের মূল্য বের হবে। তাহলে 101 বের হলো। এখন 101 গুণন 0.05 গুণন 2 করলে কত হবে? 101 গুণন 0.05 গুণন 0.2 সমান কত আসে? 1.01। কত আসে? 1.01। 1.01। তো এখানে পয়েন্টটা মিসিং হয়ে গেছে, ওদের পয়েন্ট হয়ে যাবে, বুঝছো? এটা পয়েন্ট হবে, 1.01 আসবে। এবার আমার বিডি বের করতে হবে। কি বের করতে হবে? বিজি। তো বিজি হলো ব্যাংক ডিসকাউন্ট বা ব্যাংক গেইন, ব্যাংক গেইন বা ব্যাংকের লাভ। তাহলে ব্যাংক গেইন এর সূত্র হলো বিডি মাইনাস টিডি। তো বিডি বের হলো 1.01, তাই না? আর টিডি বের জি হলো স্যার। 1, টিডি বের হলো 1। তাহলে 1.01 থেকে 1 মাইনাস করলে 0.01 আসে, তাই না? জি স্যার। তাহলে এখানে বের করতে বলছে কি? বিলের লিখিত মূল্য, বিলটির লিখিত মূল্য। তাইলে বিলটির লিখিত মূল্য বের করতে বলছে। তাহলে এই যে লাভ হলো কত? 0.01। এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে বলা আছে যদি ব্যাংকের 10 স্যার টাকা লাভ এখানে হয়, তাহলে যদি ব্যাংকের 10 টাকা লাভ হয় তাহলে বিলটির লিখিত মূল্য কত। কিন্তু আমরা এই যে 100 টাকা ধরে, 100 টাকা বিলটার লিখিত মূল্য 100 টাকা ধরে আমরা কিন্তু ব্যাংকের লাভ পাইলাম 0.01 টাকা, তাই না? এখন ঐকিক নিয়মে আসবো। ব্যাংকের লাভ 0.01 টাকা হলে বিলের মূল্য হবে 101 টাকা, কারণ বিলের মূল্য আমি এ সমান টিপি প্লাস টিডি ধরছি, ঠিক আছে। স্যার জি বিজি এটা ফুল মিনিং কি? আই আইই এটা হলো জাস্ট একটা উদাহরণ দেওয়া, এক্সাম্পলের জন্য। আইই আসবে না, এটা কেটে দাও, ওটা দরকার নাই। বিজি হলো ব্যাংক গেইন, ব্যাংক গেইন মানে ব্যাংকের লাভ। আচ্ছা, এখানে বিজি বলে এই সূত্রটা লিখবো? হ্যাঁ হ্যাঁ, স্যার এই অঙ্ক কিছুই বুঝছি না ঠিক মতো। এই অঙ্কই আসবে রে ভাইয়া, এই অঙ্ক তোমাকে বুঝতে হবে, ম্যান্ডেটরি, এই অঙ্ক বুঝতে হবে। স্যার আমরা বাট্টার অঙ্ক করছিলাম, হ্যাঁ, বাট্টার অঙ্ক করছিলাম এটাতে আমরা ফার্স্ট। 3 নাম্বার ক্লাসে বাট্টার অঙ্ক করছিলাম, ওই দিন সাব্বিরও ছিল মনে হয় বাট্টার অঙ্কে, বাট্টার অঙ্ক ক্লাসে করছি।
জি স্যার। তাহলে ব্যাংকের লাভ 0.01 টাকা হলে বিলের মূল্য 101 টাকা, ব্যাংকের লাভ 1 টাকা হলে এটা আবার গুণন হবে, আর ব্যাংকের লাভ 10 টাকা হলে আবার গুণন হবে, গুণন করলে তাইলে এটা রেজাল্ট বের হবে সামথিং কত যেন বের হবে, দেখো প্রায় 1 লাখ টাকার কাছাকাছি হয়তো বা বের হবে। জি স্যার, 1 তাহলে লাখ ব্যাংকের লাভ 1 টাকা হলে 9,000। বিলের লাভ এটা, তারপর ব্যাংকের লাভ 10 টাকা হলে 1,01,000 টাকা হয়েছে, দেখছো? তাইলে নির্ণয় বিলটির লিখিত মূল্য 1,01,000 টাকা। দেখো এই অঙ্কটা যতটুকু বুঝছো এতটুকুই মাথায় রাখো, পরের অঙ্কটায় আসো, আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা দেখলে ওটার অনেক কিছু সাপোর্ট দিবে। তাহলে 45 নাম্বারটা কি বলেছে দেখো, যদি 10,000 টাকার বিল, তাহলে বিলের লিখিত মূল্য দেওয়াই আছে এখানে 10,000 টাকা, হ্যাঁ 10,000 টাকার বিল 5% সরল সুদে প্রথম থেকে 15 বছর পর পরিশোধ হয়, তাহলে প্রকৃত বাট্টা ও ব্যাংক বাট্টা এবং ব্যাংকের লাভ কত? প্রশ্ন এটাই চাইছে, তাই না? তাহলে প্রথমে হলো প্রকৃত বাট্টা, প্রকৃত বাট্টাকে বলা হয় ট্রু ডিসকাউন্ট, যাকে ইংলিশে বলা হয় টিডি, বুঝতে পারছো? আর ব্যাংক বাট্টাকে বলা হয় ব্যাংক ডিসকাউন্ট, যাকে সংক্ষেপে বলে বিডি। আর ব্যাংকের লাভ বলতে বোঝায় ব্যাংক গেইন, যাকে সংক্ষেপে বলা হয় বিজি। তো আমরা টিডির সূত্র জানি, বিডির সূত্রও জানি, বিজির সূত্রও জানি, তাই না? জানি জি না? স্যার। তাহলে এখানে জি স্যার। বিলের লিখিত মূল্য কত? 10,000 টাকা। তাহলে আর সুদের হার হলো 5%, তাহলে আয়ের মান হলো 0.05, আর এন এর মান দেওয়া রয়েছে 15 বছর, 15 বছর। তাইলে এন সমান 15 বছর। এখন তোমার প্রশ্ন হলো যে এখানে তোমাকে কি বের করতে বলছে? প্রকৃত বাট্টা। তো প্রকৃত বাট্টার সূত্র কি বলতো? টিডির সূত্র কি? টিডি সমান পিন, তাই না? পিন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে পিন, এখানে কিন্তু আমার পিন মানে হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে, অ্যামাউন্ট। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া নাই। এই যে 10,000 টাকার বিল, ওই বিলটার লিখিত মূল্য 10,000 টাকা, বুঝতে পারছো? বিলটার লিখিত মূল্য 10,000 টাকা, কিন্তু ওই 10,000 টাকার বিল 10,000 টাকায় ভাঙানো যাবে নাকি না কম টাকায় ভাঙানো যাবে না বেশি টাকায় ভাঙানো যাবে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা আগে বের করতে হবে। তো এ সমান কি যেন লিখেছিলাম আমরা, বলতো? পি প্লাস এ সমান টিডি, এ সমান পি প্লাস টিডি, টিডি। আগের অঙ্কটাতে করেছিলাম, তাই না? তো জি স্যার। এখন দেখো টিডির সূত্র কি বলো তো আসলে? টিডি টিডি পিন। পিন, টিডি সমান পিন। আচ্ছা, আমরা এ সমান সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারি না, পি ইন্টু 1 প্লাস আইএন, মনে আছে? ওই যে সরল সুদে এই সূত্র ইউজ করতাম আমরা, যে সুদ আসল জি সমান স্যার। পি ইন্টু 1 প্লাস আইএন, করতে পারছি না? জি। জি তাইলে স্যার। এখান থেকে এর মান 10,000 ঠিকই দেওয়া রয়েছে, পির মান নাই, 1 প্লাস আই এর মান আছে 0.05 আর এন এর মান আছে 15, এগুলো ক্যালকুলেশন করে আমার লাস্টে পির মান বের হলো স্যার আমরা 5,700। পাওয়ার দিতাম এন না? না না, সরল সুদে পাওয়ার হয় না কখনো, সরল সুদ ওটা চক্রবৃদ্ধি সুদ ছিল, ওটা 1 প্লাস আই পাওয়ার এন হতো যখন চক্রবৃদ্ধি সুদ ছিল, বুঝতে পারছো? আর সরল সুদে পাওয়ার হয় না কখনো, সরল সুদে পাওয়ার হবে না কখনো, মনে রাখো এটা, সরল সুদে পাওয়ার হয় না। জি স্যার। ওকে, তাহলে আমরা পির মান বের করলাম 5,714 টাকা। এখন আমার প্রকৃত বাট্টা বের করতে হবে। প্রকৃত বাট্টা এখন আমি চাইলে এই যে 10,000 থেকে পির মান মাইনাস করব, এ মাইনাস পি দিলেও আমি প্রকৃত বাট্টা পাবো, না হলে আমি সূত্র ইউজ করে করতে পারো, পিআইএন করেও করতে পারবো, বুঝতে পারছো? তাহলে পিআইএন করে দেখো তোমার এই যে এখানে পির মান কত আসলো, 5,714 গুণন আয়ের মান হলো 5,714। 0.05 গুণন পির মান হলো, এন এর মান হলো 15, তাইলে 4,285.5 বা 86, তো ওদের অ্যান্সারও 4,286 আসছে। ঠিক আছে, তুমি প্রকৃত বাট্টার ওই সূত্র ইউজ করতে পারো, টিডি সমান পিন। এরপর
ব্যাংক বাট্টা বিডি, বিডি সমান কি বলছে, বিডি সমান আইন, তাহলে এ আইএন, তাহলে এর মান এখানে 10,000 দেওয়া রয়েছে, আয়ের মান 0.05 আর 15 এন এর মান হলো 15, গুণন করলে কত হবে 7,500। এখন হ্যাঁ 7,500 আসলো। এখন এখন আমাদের ব্যাংকের লাভ বের করতে বলছে, তো ব্যাংকের লাভ আমরা হলো যে ব্যাংক বাট্টা থেকে প্রকৃত বাট্টা মাইনাস করলে ব্যাংকের লাভ বের হয়ে যায়। বিজি সমান বিডি ডিভাইডেড বিডি মাইনাস টিডি, তাই না? তাহলে 7,500 থেকে 4,286 মাইনাস করলে আমাদের রেজাল্ট আসে 3,214 টাকা। 14 টাকা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই অঙ্কটা দেখো একটু, 46 নাম্বার কি বলছে পড়ো। জনাব আমিন একটি দালান ক্রয়ের জন্য 5 লাখ টাকা প্রদান করলেন এবং এখন হতে 3 বছর পর 3 লাখ টাকা প্রদান করবে বলে রাজি হলেন। যদি সুদের হার 15% এবং বছরে 2 বার যোগ হয় তবে দালানটির নগদ মূল্য কত? আচ্ছা দেখো, 5 লাখ টাকা একটা বিল্ডিং ক্রয় করার জন্য 5 লাখ টাকা নগদ দিছে, আর 3 লাখ টাকা 3 বছর পরে দিবে বলছে। তাহলে 3 বছর পরে 3 লাখ টাকা বর্তমান মূল্য কত হবে? এটা অবশ্যই 3 লাখ টাকার কম হবে, তাই না? কম হবে না জান্নাত? জি স্যার। 3 বছর পরে 3 লাখ টাকা বর্তমান মূল্য কত হবে? তাহলে 3 বছর পরে 3 লাখ টাকাকে বর্তমান মূল্যে আগে কনভার্ট করবা, বুঝতে পারছো? বর্তমান মূল্যে কনভার্ট করে এই 5 লাখ টাকা যোগ করে দিবা, যোগ করে দিলে বিল্ডিংটির নগদ মূল্য বের হয়ে যাবে। স্যার এখানে হচ্ছে যে এখানে নিচে দালানটির নগদ মূল্য 5 লাখ প্লাস প্রদেয় অর্থের বর্তমান মূল্যটা হচ্ছে গা এই 3 লাখ টাকার বর্তমান মূল্য। 3 লাখ টাকা তো 3 বছর পরে পরিশোধ করতেছে, তাহলে 3 বছর পরে যে 3 লাখ টাকা পরিশোধ করলাই, এই 3 লাখ টাকার বর্তমান মূল্য কত এটা আগে বের করতে হবে। বের করলে এই 5 লাখের সাথে যোগ করে দিলে, ওই যে আমি যে অঙ্কটা বারবার বুঝাইতেছিলাম আগে, যে মোবাইল দিয়ে যে বুঝাইলাম। হ্যাঁ জি স্যার। স্যার এখানে হচ্ছে এটা পিভি বের করব, তাই না? হ্যাঁ পিভি বের করবা, পিভি বের করবা। পিভি সমান কি? এবি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এম ইনটু এন, তাই না? কারণ এখানে এম আছে, যেহেতু বছরে 2 বার যৌগিক বলেছে, তাহলে ওরা যে সূত্র ইউজ করছে এবি সমান এটা না, এই সূত্র না করে তুমি পিবি সূত্রই জানো সরাসরি, এবি ডিভাইডেড ওই সূত্রটি বসাই দিবা, একই হয়ে যাবে। বুঝতে পারছো? তারপর দালানটির নগদ মূল্য 5 লাখ যোগ পিবি, এই পিবি কত বের হলো? 2,11,488, এটা যোগ করে দিলে 7,11,488 দশমিক সামথিং এই টাকা বের হবে। ওকে জি স্যার। আচ্ছা, আজকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারছি, কি জানো? কি স্যার? জুমে সিঙ্গেল ক্লাস করলে কোনো লিমিট মানে না, সিঙ্গেল একজন জয়েন দিলে কোনো লিমিট মানে না। আচ্ছা, যখন একের অধিক হবে তখনই লিমিট মেনে দেয়। 47টা হ্যাঁ কি যেন বলতেছিলা, বলো তোমারটা শুনি। স্যার বলছি যে 43 নাম্বারের যে ম্যাথটা ছিল ওইটা কি স্যার এই যে পিভি দিয়ে প্রথমে বের করে তারপরে এটা প্লাস করা যাবে এরকম, মানে এটার মতন করে? হ্যাঁ ওটা আগে পিভি বের করবা, তারপরে প্লাস করে দিবা। 50,000, ওটা 50,000ই ছিল না? ওয়াগনের অঙ্কটা না? জি স্যার, এটা 50,000, এটা 5 লাখ। হ্যাঁ আচ্ছা, ওটা 50,000 প্লাস করে দিবা লাস্টে, দিলে হয়ে যাবে। 47 নাম্বারটা দেখো। জি স্যার। সুদের হার 4% হলে 15 বছর ধরে প্রতি বছরের শেষে 2,000 টাকা করে হিসেবে জমা দিলে মোট কত টাকা জমা হবে? প্রতি বছরের শুরুতে একই পরিমাণ টাকা জমা দিলে মোট জমার পরিমাণ কত হবে? তাইলে দুইটা রিকোয়ারমেন্ট বলছে, একটা হলো শেষে জমা দিলে আর একটা হলো শুরুতে। শুরুতে বললে ওই যে শেষে আমাদের শুধু 1 প্লাস আই
এটা একটু অ্যাড করতে হয়, তাই না? এখানে ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে। কি করতে বলছে? ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য। এখানে এম এর মান কিন্তু নাই। এম এর মান আছে? না স্যার। তাহলে এম এর মান নাই। তাহলে ভবিষ্যৎ মূল্য কিস্তির সূত্র আমরা জানি a ডিভাইডেড i ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো বছরের শেষে প্রদান করলে, আর এই বছরের শুরুতে প্রদান করলে এই সূত্রটাই শেষে শুধু এখানে 1 প্লাস i আরেকটা বাড়তি হবে। এটাই দুইটা অ্যান্সার বের হয়ে যাবে। প্রথমটা অ্যান্সার বের হবে 50,045, দ্বিতীয়টার অ্যান্সার বের হবে 41,645। ক্লিয়ার? জি স্যার। 48 নম্বর অঙ্কটা দেখো। এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট হতে 20,000 টাকা ঋণ নেওয়ার সময় চুক্তিবদ্ধ হয় যে সে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদ সহ ঋণ পরিশোধ করবে। ঋণ পরিশোধের সময় ওই ব্যক্তি 27,000 টাকা ঋণ পরিশোধের জন্য সে মোট কত সময় নিয়েছিল? তাইলে এখানে লাভ হলো কত? 7,000 না? তাইলে এখানে চাইলে আমরা এফবি সূত্র ইউজ করব, যেহেতু এই এফবি হলো 27,000 আর পিবি হলো কত? পিবি কত? পিভি হচ্ছে 20,000। 20,000 আর এবি হলো 27,000। তাহলে এবি সূত্র ইউজ করব। এবি সমান পিবি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n। তাহলে এখানে n এর মানই বের করতে হবে। n এর মান বের করতে বলছে, বুঝতে পারছো? পাওয়ারের মান বের করতে বলছে, তাহলে লগ নিয়ে আসবো আমরা। কি করব? লগ নিয়ে আসবো। তো এটা লগ নিয়ে এসে ক্যালকুলেশন করে ফেলবো। 6.15 বছর। ওকে? জি স্যার। আচ্ছা, এরপরে অঙ্কগুলো মানে এই কোয়ালিটির অঙ্ক আমি চাচ্ছি আজকে ক্লাসটা এটা কিন্তু শেষ করে দেওয়ার জন্য, বুঝছো? তাহলে তোমার কাজ হলো যে বাকি অঙ্কগুলো দেখবা, দেখে কোথাও কোনো ক্রিটিক্যাল কিছু থাকলে। স্যার আর মাত্র কয়টা আছে? স্যার 53, 1 2 3 4 5টা স্যার। 5। আচ্ছা, 49 নাম্বারটা দেখি একটু, দেখো। 5% হার সুদে 1,000 টাকা 4 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। পারবা না? সরল সুদের সূত্র হলো সরল সুদের সূত্র কি? আই সমান কি? পিন। আই সমান পিন। হ্যাঁ, তাহলে পি হলো 1,000 আর ওদের তো দেখবা কেন? আমি যেটা জানি সেটা। সরল সুদের সূত্র হলো সরল সুদ আই সমান পিন। তাহলে পির মান হলো 1,000, আয়ের মান হলো 0.05 আর এন এর মান হলো 4। এটা গুণন করো, গুণন করলে রেজাল্ট আসবে 200। ঠিক আছে? তাহলে সিম্পল ইন্টারেস্ট 200। আর চক্রবৃদ্ধির সুদ বলছে, চক্রবৃদ্ধির সুদে আগে এর মান বের করব। কি বের করব? এর মান। তাহলে এ সমান কি? পি ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n। এই যে চক্রবৃদ্ধি বললে পাওয়ার n হয়, আর সরল বললে এর মান যদি বের করতে বলতো তাহলে পি ইনটু 1 প্লাস আই n হতো। আই এর সাথে n হতো, পাওয়ার হতো না সরল সুদ বললে। সরল সুদ বললে এখানে আইটা গুণন হয়ে যায়, আর চক্রবৃদ্ধি বললে আই পাওয়ার n পাওয়ার হয়ে যায়। স্যার এখানে আগের ম্যাথে আপনি বললেন সরল সুদে পাওয়ার হয় না। হ্যাঁ, সরল সুদে তো পাওয়ার হয় না। সরল সুদে এই যে এটা এখন এটা যেটা দেখাইতেছে এটা চক্রবৃদ্ধি। ওরা উল্টা করছে, প্রশ্ন চাইছে সরল সুদ আগে, ওরা আগে কম্পাউন্ড সুদ করছে, আগে চক্রবৃদ্ধি আগে করছে, বুঝছো? ওরা এই যে সিম্পল ইন্টারেস্ট নিচে করছে, এই যে দেখছো সরল সুদ সিম্পল ইন্টারেস্ট সমান কি? পিন। এই যে পিন দিয়ে করছে ওরা। ক্লিয়ার? জান্নাত, শুনতে পাচ্ছ? স্যার আমার নেট চলে গেছিল। স্যার আপনি তখন বললেন যে সরল সুদে পাওয়ার হয় না, তাহলে স্যার এখানে তো সরল সুদের সুদ নির্ণয় করতে বলছে, তাহলে এখানে কেন পাওয়ার দিব? আরে বাবা, সরল সুদে তো পাওয়ার দেয় নাই ওরা। সরল সুদ এই যে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট সমান পিন লিখছে, দেখছো নিচে নিচে। ওরা উল্টা করছে, মানে সরল সুদ আগে দেওয়া আছে, আগে সরল সুদ না বের করে ওরা চক্রবৃদ্ধির সুদ আগে বের করছে, বের করে সরল সুদ পরে বের করছে। এখানে রিকোয়ারমেন্ট দুইটা, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ হলো এই যে এইটা, এই সূত্র তুমি এইটা আগে করবা। এসআই সমান পি পিন। আর চক্রবৃদ্ধি বলছে, এখানে চক্রবৃদ্ধি সুদে এই যে এ সমান পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার n হবে। চক্রবৃদ্ধিতে পাওয়ার n হয়, সরলে পাওয়ার n হয় না।
জি বুঝছো? স্যার বুঝছি। জি জি স্যার। তাহলে এ থেকে পি মাইনাস করলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের হয়ে যাবে 215। ওকে, জি স্যার। জি 7 নাম্বারটা দেখো, বার্ষিক 7% হারে 5 বছরের জন্য 20,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। একদম সহজ জিনিস। জি চক্রবৃদ্ধি স্যার। সুদ নির্ণয় করতে বলছে, আগে এর মান বের করবা, তারপরে হচ্ছে এ থেকে পি বাদ পি দিব। মাইনাস করবা। হ্যাঁ, গুড। ওরা যেভাবে করছে দেখার দরকার নাই, আমি চিনি না ওইভাবে অঙ্ক, তাই না? দেখো 51 নম্বর বলছে, এক ব্যক্তি মৃত্যুকালে 18,000 টাকা রেখে মারা গেলেন, নির্দেশ দিয়ে গেলেন যে এ টাকা ব্যাংকে 9, 12 ও 15 বছর বয়স্ক 3 পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে হবে, তাদের প্রত্যেকের বয়স যখন 25 বছর হবে তখন তাদের প্রত্যেকে একই পরিমাণ টাকা পাবে। যদি সুদের হার 3.5% হয়, তাহলে 25 বছর বয়স হবার পর প্রত্যেক পুত্র কত টাকা পাবে? প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। বলছে 18,000 টাকা রাখছে, রেখা জি স্যার। মারা গেছে। মারা যাওয়ার আগে নির্দেশ দিয়ে গেছে যে তার যে 3টা পুত্র রয়েছে, 3টা পুত্রের একজনের বয়স 9 বছর, আর একজনের 12 বছর, আর একজনের 15 বছর। এই 3 জন জি পুত্রকে এমন ভাবে টাকাটা ভাগ করে দিতে হবে যে তাদের প্রত্যেকের বয়স যখন 25 বছর হবে, যখন 25 বছর, 9 বছরে যে তার বয়স যখন 25 বছর হবে তখনই টাকা পাবে, 12 বছরের বয়সে যে তার বয়স যখন 25 বছর পূর্ণ হবে তখন টাকা পাবে, 15 বছর বয়সে যে তার বয়স যখন 25 বছর হবে তখনই টাকা পাবে। জি এবং স্যার। তখন তাদের প্রত্যেকের একই পরিমাণ টাকা পাবে এবং টাকার পরিমাণটাও একই হবে। সমান যদি হবে। জি সুদের স্যার। হার 3.5% হয়, মানে 3:1/2, তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করবা, 0.5 আসবে, এর সাথে 3 যোগ করবা, তাহলে 0.03 আসবে, সরি 3.5 আসবে। হয়, তাহলে 25 বছর হবার পর প্রত্যেকে কত টাকা করে পাবে? প্রত্যেকে কত টাকা করে পাবে? তাহলে প্রথম ছেলের বয়স আগে করবে। প্রথম ছেলে, বড় ছেলেই তো প্রথম ছেলে, তাই না? বড় ছেলে হলো 15 বছর, তাহলে প্রথম ছেলের বয়স কত হবে? 25 বছর হবে 10 বছর পরে। দ্বিতীয় ছেলের বয়স হবে 13 বছর পরে। চতুর্থ ছেলের বয়স হবে 16 বছর পরে, 25 বছর পূর্ণ হবে, তাই না? জি স্যার। 3 বছরে 3 ছেলে মোট সুদ পাবে 10, 13, 19, 16, তাইলে মোট 39 বছরের সুদ পাবে। সুতরাং প্রত্যেকের গড় বয়স হবে 13 বছর। প্রত্যেকের কত গড় বয়স হবে? কত? 13 বছর। 13 বছর। মানে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেব। তিনটা, এই যে 10, স্যার 13 আর 16 3 যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। 39 39 কে 3 দিয়ে ভাগ করব। স্যার এদের গড় বয়স কত? 39 না? হ্যাঁ, গড় বয়স 39 না, না মানে 13 এদের গড় বয়স না, এদের বলছে 25 বছর পরে প্রথম ছেলের কত বছর হবে। প্রথম ছেলের বছর 25 বছর পূর্ণ হবে কত বছর পরে? 10 বছর পরে। দ্বিতীয় ছেলের 25 বছর পূর্ণ হবে 13 বছর পরে। তৃতীয় ছেলের জি 25 বছর পূর্ণ হবে 16 বছর পরে। তাইলে এই যে 10, 13 আর 16, এই তিনটা যোগফল কত হবে? 39। এই 39 কে 39 3 দিয়ে ভাগ করব, 13 হবে। এই 13 বছর। 13, তাইলে গড় প্রত্যেকের গড় বছর হবে 13 বছর। আবার 3 ছেলের প্রাপ্য আসল কত? 3 ছেলে মিলে কিন্তু 18,000 টাকা পাইতেছে। তাহলে প্রত্যেকের মোট প্রাপ্য কত হবে? প্রত্যেকের গড় প্রাপ্য, মানে টোটাল 18,000 টাকা পাইতেছে প্রত্যেক ছেলে, এবং সমান সমান টাকা পাবে। তাইলে 18,000 কে 3 দিয়ে ভাগ করলে 6,000 টাকা করে হবে। বুঝতে পারছো? প্রত্যেকে আসল পাইলো 6,000 টাকা করে। এখন আসো, এই 6,000 টাকা যার যার ইয়াতে ভাগ করে দিতে হবে। দেখো, ধরি আসল পি সমান 6,000 টাকা, সুদের হার দেওয়া আছে 0.035, এন এর মান প্রথম 13 বছর, প্রথমটা 13 বছর, প্রথম বছরে ও গড় ভাবে দেওয়া আছে, তাইলে 13 বছর হলে তাইলে এন এর মান 13 ধরে এখন ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবে। তাইলে প্রত্যেকে কত পাবে? প্রত্যেকে কত পাইলো? 9,383। এখানে কাজ হলো, আগে যে অংশটুকু স্যার কাজ করে দিলাম ওই কাজই। প্রত্যেকে 9। আমি বলি, এখানে যে অংশটুকু করা হলো, করা হয়ে এখানে এন এর মান কত আসলো?
13, এই 13 জি ধরেই স্যার। আমি n এর মান এই 13ই ধরবো, আর এখানে যে আসল আসলো 6000, এই 6000 ধরবো পির মান বা বর্তমান মূল্য। বুঝতে পারছো? ধরে আমি ভবিষ্যৎ জি মূল্যের স্যার। সূত্র নির্ণয় জি। করব। তাইলে ভবিষ্যৎ মূল্যের সূত্র নির্ণয় করব বা এ নির্ণয় করব। এ মানে ভবিষ্যৎ মূল্য, এ সমান p * 1 + i টু দি পাওয়ার n। তাইলে p এর মান হলো 6000 আর i এর মান হলো ওই যে সুদের হার 3.5% দেওয়া আছে, তাইলে 0.035 আর n এর মান হলো 13। এটা দিয়ে ক্যালকুলেশন করব, 9383 টাকা হবে। এরপর 52 নাম্বারটা দেখবো। দেখো, বার্ষিক 1000 টাকা হিসেবে স্যার 14 মাস। ওখানে ওই যে 3, হ্যাঁ বলো। স্যার ওখানে 3 আর ওই যে ভগ্নাংশ মতন ওই ইয়া দিয়া আছে না পার্সেন্টেজ, তাহলে স্যার এইটা হচ্ছে কিভাবে ক্যালকুলেট করব? এটা ক্যালকুলেশন শিখাইছি, কিন্তু আমি ভগ্নাংশটাকে আগে ভাগ করবা। স্যার ওই যে 1/2, 1 ভাগ 2 দিবা ক্যালকুলেটরে, জি স্যার, আর ওর সাথে +3 3 দেব করবা। যেটা হ্যাঁ আসবে। হ্যাঁ, জি স্যার, বুঝছি। গুড। বার্ষিক 1000 টাকা হিসেবে 14 বছরে একটি বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য কত হবে যদি চক্রবৃদ্ধি সুদের হার 5% হয়? তাহলে বর্তমান মূল্য বের করতে বলছে, এম এর মান নাই, ঠিক আছে? তাইলে কিস্তি দেওয়া আছে এ, এর মান দেওয়া আছে 1000 টাকা, তাইলে বর্তমান মূল্যের সূত্র ইউজ করব আমরা, সূত্র ইউজ করলে বের হয়ে যাবে। ওকে, তারপরে দেখো 53 নম্বরটা বলেছে, যদি 2000 টাকা 5 বছরের জন্য 12% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয় তবে কার্যকরী সুদের হার কত হবে? কার্যকরী সুদের হার বলছে, একদম সহজ, জি স্যার, পারবা না? এটা করছি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর কোথাও কোনো অঙ্ক প্রবলেম হলে অবশ্যই রাখবা। আগামীকাল ক্লাসে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারটা ধরবো। ম্যাট্রিক্স স্যার, চ্যাপ্টার সম্ভবত তোমাদের 10 অধ্যায়ে দেওয়া, জি ঠিক স্যার। আছে? স্যার ওই যে আমি একটা ম্যাথ হচ্ছে গ্রুপে দিছিলাম না স্যার, হচ্ছে 19 নাম্বার ম্যাথ মনে হয়। হ্যাঁ, ওটা আমরা কালকে দেখবো নি। আচ্ছা স্যার। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ। জি স্যার।